মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত ইরান আক্রমণের আজকে অষ্টম দিন। গত শনিবারে মানে বিগত শনিবারে এটা শুরু হয়েছিল এবং আজকেও আরেকটি শনিবার, যে ৮ দিন ধরে তাদের আক্রমণ অব্যাহত রয়েছে এবং ইরানও তাদের মতো করে প্রতিরোধ গড়ে তুলছে। তা আমরা যেরকম আশঙ্কা করেছিলাম, আমরা এই যুদ্ধের পরবর্তীকালীন প্রথম ভিডিওতেই আমরা বলেছিলাম যে ৭ দিনের বেশি যদি যুদ্ধ অব্যাহত থাকে তাহলে যে অর্থনৈতিক সংকট দেখা দেবে তার প্রতিক্রিয়া বা তার প্রতিঘাতটা বাংলাদেশের উপরেও আছড়ে পড়বে এবং তারই লক্ষণ দেখা যাচ্ছে। আজকের আমার দেশ থেকে শুরু করে প্রথম আলোর সব সংবাদপত্রে প্রথম একটা গুরুত্বপূর্ণ হিসেবে একটি নিউজ ছাপানো হয়েছে যে প্রতিটা পেট্রোল যে ফিলিং স্টেশনগুলো তার সামনে অস্বাভাবিক ভিড় এবং সরকারও রেশন করে দিয়েছে। একটি বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের বিজ্ঞপ্তি, সেটা অনুযায়ী তারা বিভিন্ন যানবাহনের জন্য রেশন করে দিয়েছে। যেমন একটি মোটরসাইকেলের ভিড় সবচেয়ে বেশি ঢাকা শহরে এবং পার্শ্ববর্তী শহরগুলোতেও, বড় শহরগুলোতে দেখা যাচ্ছে যে মোটরসাইকেলের ভিড় সবচেয়ে বেশি পেট্রোল পাম্পগুলোর সামনে। আসলে তো পেট্রোল পাম্প না, বিভিন্ন প্রকারের ফুয়েলই হয়, ফিলিং স্টেশন আর কি, ওর সামনে মোটরসাইকেল ২ লিটার করে নিতে পারবে। ব্যক্তিগত গাড়িরও প্রচন্ড ভিড়, ১০ লিটার নিতে পারবে, হ্যাঁ, 10 লিটার্স এবং ওই স্ট্রিপটা দেখিয়ে পরবর্তীতে নিতে হবে। তো রেশনিং শুরু হয়ে গেছে এবং যুদ্ধ যদি কন্টিনিউ করে এই রেশনিংটারও হয়তো আরো জোরালো হবে। তবে রেশনিংটা একটা ভালো পদক্ষেপ বলে আমি মনে করি, কারণ এবং অনেকটা এটা জনগণ নিজেদের উপরেই অনেকটা টেনে এনেছে। মানে জনগণ বলতে এই বিভিন্ন যানবাহনের মালিকদের কথা বলছি, যে ওনারা যুদ্ধের শুরুতেই তারা সব ট্যাঙ্কি ফুল ট্যাঙ্কি করে, সেই ট্রাক থেকে আরম্ভ করে মোটরসাইকেল সবাই ট্যাঙ্কি ফুল করা শুরু করলো, এক ধরনের প্যানিক আক্রান্ত হয়ে, এক ধরনের ভয়াবহ আশঙ্কা থেকে তারা এরকম করা শুরু করলো। ফলে ন্যাচারালি এটা কিছু চাহিদা যেরকম তৈরি হলো, বাইরেও চলে গেল। এখন কিন্তু বাইরে অনেক দামে, ২ দামে ৩ দামে তেল বিক্রি হচ্ছে বিভিন্ন জায়গা থেকে এবং বিভিন্ন সংবাদপত্রে নিউজ এসছে, সোশ্যাল মিডিয়াতে অনেকে পোস্ট দিচ্ছে যে ওনারা কিন্তু ১০ লিটারও পাচ্ছেন না সবসময়। হ্যাঁ, তো আজকে দেখা যাক, কিন্তু গতকাল পর্যন্ত অনেকে ২ লিটার চেয়েও ২ লিটারও পায় নাই। কিছু তার মানে কিছু হয়তো বা মানে এরকম ধারণা করা যেতে পারে কিছু তেল বাইরে চলে গেছে যেগুলো বিক্রি হচ্ছে। বাইরে এমনিও তেল বিক্রি হতো, বিভিন্ন স্পট আছে রাজধানীতে, যারা একটু সচেতন তারা জানেন যে একেবারে বিপদে পড়লে কোথা থেকে তেল নিয়ে আসা যাবে। এটা এক ধরনের ট্যাসিট অ্যাপ্রুভালেই চলছে প্রশাসনের, এইসব মানে খোলা বাজারে তেল, মানে খোলা বাজারে ইলিগাল ভাবে তেল বিক্রি। তো সরকার আরো কিছু পদক্ষেপ নিয়েছে। তারা বলছে যে এসির ব্যবহার কমানোর জন্য, দিনে লাইট যাতে জ্বালিয়ে না রাখা হয় সে ব্যবস্থা রাখার জন্য। তো ঢাকা শহরের অবশ্য কিছু কিছু জায়গা আছে যেখানে দিনের বেলাও অন্ধকার হয়ে থাকে, লাইট না জ্বালিয়ে উপায় নেই আসলে। তারপরে এটা তো পার্মানেন্ট সলিউশন না, তো সাময়িকভাবে এটা করা উচিত, কারণ যুদ্ধ হয়তো ইরান কতদিন টানতে পারবে এই যুদ্ধ সেটা নিয়ে সংশয় দেখা দিচ্ছে। সে প্রসঙ্গে পরে আসছি। তো এই প্রাইম মিনিস্টার নিজেই ওনার দপ্তরে এসির ব্যবহার অর্ধেক কমিয়ে দিয়েছেন, লাইট, বিভিন্ন বৈদ্যুতিক ব্যবহার অর্ধেক কমিয়ে দিয়েছেন। সরকার অনুরোধ জানাচ্ছে জনগণকে যে গ্যাসের ব্যবহারেও সংযত হওয়ার জন্য। এলএনজি ব্যবহার তো করতেই হবে, আপনার এলএনজি তো ডিরেক্টলি এফেক্টেড। হরমুজ প্রণালী যদিও এখন একটু খুলে দেওয়ার কথা খবর আসছে, এখানে চীন ইন্টারভেন করছে। তো
হয়তো বা একটু রিলিফ দিতে হবে বা রিলিফ পাওয়া যাবে। তো সব মিলিয়ে পরিস্থিতি বেশ নাজুক, এবং যেহেতু বাংলাদেশ একটা গ্লোবাল ভিলেজের ভিতরে পড়ে, এবং যে এক্সকিউজ মি, যেহেতু বাংলাদেশ নিজস্ব কোনো জ্বালানি নাই, এবং আমরা নিজেরাই ওই আমাদের বামপন্থী দলগুলো এবং পরিবেশবাদীরা ন্যায্য অন্যায্য যে কারণে হোক আমাদের কয়লা উত্তোলনও করতে দেয় না তারা, আমাদের যে আছে সেগুলোতেও তারা উত্তোলন করতে দেয় না। আমাদের এক্সপ্লোরেশনও সেরকম ভাবে হয় নাই, অফশোর তো একদমই হয় নাই, বা আছে এরকম থাকলেও যে এটা কমার্শিয়ালি ভায়াবল এগুলো বলা যাচ্ছে না। অবশ্য এক্সপ্লোরেশনও ওরকম হয় নাই যতটা হওয়া উচিত ছিল আমাদের। বাংলাদেশ একটা খুবই এনার্জি ইনসিকিউর দেশ, জ্বালানি নিরাপত্তা আমাদের আসলে নিরাপত্তাহীনতায় ভুগছে বাংলাদেশ। আমরা আমাদের যে তেল ভান্ডার ছিল সেটা ব্যবহারেও আমরা সংযত হই নাই। আমরা একটা কাঠি বাঁচানোর জন্য ঘন্টার পর ঘন্টা তেল মানে গ্যাসের চুলোগুলো জ্বালিয়ে রেখেছি। তো এটা তো আলটিমেটলি একটা ইফেক্ট পড়ে। এক 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 প্রজন্ম হয়তো খুব আরামেই তেল ব্যবহার করে তেল উড়িয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে, এখন একটু হচ্ছে। আর যেহেতু জ্বালানির ক্ষেত্রে আমাদের আমদানি নির্ভরতা অত্যন্ত বেশি, আমাদের 6টা সার কারখানার ভিতরে 5টা বন্ধ হয়ে গেছে, চালাতে পারছে না। সারের জন্য আপনারা জানেন যে গ্যাস ইজ ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট বা ইভেন কাঁচামাল। তো সেটারও একটা ইম্প্যাক্ট আমাদের কৃষিতে গিয়ে পড়বে ইন দ্য লং রান বা ইভেন শর্ট রানে। যুদ্ধের প্রসঙ্গে বলছি যে আমাদের মিডিয়া দেখলে মনে হয়, আমাদের মেইন স্ট্রিম মিডিয়ারই একটি বড় অংশ দেখলে, সোশ্যাল মিডিয়া বাদই দিলাম, যে ইরান যুদ্ধটা প্রায় জিতেই গেল, হ্যাঁ, আমেরিকাকে নাস্তানাবুদ করে ছাড়ছে। ব্যাপারটা পুরোপুরি এরকম না। ইরান অবশ্যই প্রচন্ড প্রতিরোধ গড়ে তুলছে, যে যেটা তাদের কাছে অতটা আশা করা যায় নাই সেরকম মাত্রার প্রতিরোধ গড়ে তুলেছে। তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হবার পরেও যে বিপ্লবী গার্ড তারাই এখন মোটামুটি নেতৃত্ব দিচ্ছে বলেই বিভিন্ন মাধ্যম থেকে আমরা জানতে পারছি। তারা যথেষ্ট প্রতিরোধ গড়ে তুলেছে, এবং তাদের স্টক পাইল অফ যে মিসাইলস, এটাও মনে হয় আগের তুলনায়, মানে আগে যেরকম ধারণা করা হয়েছিল তার থেকে বেশি আছে। তারা হামলা চালিয়ে যাচ্ছে। আবার ইসরায়েলও আপনার নিজেরা হামলা চালিয়ে ইরানের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করছে বিভিন্ন জায়গায়, যেমন সৌদি আরব, সাইপ্রাস, এইসব জায়গায় নাকি এরকম কথা আসছে। আপনারা জানেন যে যুদ্ধের প্রথম যে ক্ষতিগ্রস্ত হয় সেটা হচ্ছে সত্য, আর পুরো সত্যটা আমরা এখনো জানা যাচ্ছে না। তবে তারপরেও এতদ সত্ত্বেও ইরানের পক্ষে বেশি দিন এই যুদ্ধ টিকিয়ে রাখা সম্ভব না। ইরানকে প্রচন্ড সব হিট নিতে হচ্ছে, এবং আলটিমেটলি ইনডিসক্রিমিনেট বম্বিং শুরু হবে। তারা করবে, যেহেতু তারা, আমি যুক্তরাষ্ট্র ইসরায়েলের কথা বলছি, এবং টার্গেটেড অ্যাসাসিনেশনও আমরা অ্যাসাসিনেশনই বলবো, টার্গেটেড অ্যাসাসিনেশন চলতে থাকবে। এটাও তারা তাদের কাছে, যেহেতু ইরান থেকে তারা বিভিন্ন গোয়েন্দা তথ্য পাচ্ছে, অনেক ইস্যু কম্প্রোমাইজ হয়ে গেছে, অনেক নিরাপত্তা তথ্য বা ক্লাসিফাইড যে তথ্য এগুলো হয়ে গেছে, কম্প্রোমাইজ। তো ইরানের পক্ষে মনে হয় না, এটা তো 1 সপ্তাহ গেল, 8 দিন, হ্যাঁ, আর ধরেন 2 সপ্তাহের ভিতরে ইরান তার সক্ষমতার শেষ সীমানায় চলে যেতে পারে, যদি না কোনো মিরাকুলাস কোনো ইভেন্ট আমরা দেখতে পাই। আমি দেখছি যে যুদ্ধে আমেরিকা এবং ইসরায়েল আরো ইন্টেন্সিফাই করবে। এখন স্পেন তাদের সাথে থাকলো না, বা ইরান বুরকিনা ফাসোর সাথে কোনো চুক্তি করলো, এগুলোকে খুব হাইলাইট করে দেখিয়ে
আহ, লাভ হবে না, কারণ ইরানের যেসব প্রক্সি শক্তিগুলো ছিল তাদের ভিতর হুতি অলরেডি বলে দিয়েছে তারা সরাসরি যুদ্ধে যাচ্ছে না, বা সরাসরি কোনো সশস্ত্র আক্রমণ তারা আমেরিকান ইন্টারেস্ট বা ইসরায়েলি ইন্টারেস্টের উপর করবে না। হিজবুল্লাহ, নাসরুল্লাহ সাহেব মারা যাওয়ার পর থেকে হিজবুল্লাহর ক্ষমতা লেবানন বেস যেটা, এটা লিমিটেড, তারপরেও ইসরায়েল প্রচন্ড হামলা চালিয়ে ফ্ল্যাটেন করে দিচ্ছে বিভিন্ন ফ্যাসিলিটিস। ইরানের যেসব সন্দেহ করছে তারা যেখানে স্টক পাইল আছে ওয়েপনের, সেগুলো উপরেও হামলা চলছে, অনবরত হামলা চলছে। তো ইরানের পক্ষে তারা তারা খুবই ব্রেভলি যুদ্ধটা চালিয়ে যাচ্ছে, কিন্তু মনে হয় না 2 সপ্তাহ বেশি বা বড় জোর 2 সপ্তাহ বেশি মনে হয় না তারা চালাতে পারবে, যদি না তারা মানে যুদ্ধে তো আসলে ওইভাবে প্রেডিক্ট করা খুব ডিফিকাল্ট, কারণ এটাও প্রেডিক্ট করা হয়েছিল যে ইরান খামেনির মৃত্যুর পরে বেশি দিন আর চলবে না, কিন্তু চলছে। তো আমাদেরকে কি বলবো, আমাদের অপেক্ষা করতে হবে এবং আশা করতে হবে যুদ্ধটা তাড়াতাড়ি শেষ হোক। ইরান একটা সম্মানজনক একটা যদি ইয়েতে হয়, সম্মানজনকভাবে তারা যুদ্ধটা শেষ করতে পারে, তাহলে ইরান সম্ভবত মেনে নেবে এক ধরনের সিজ ফায়ার অ্যাটলিস্ট। সেটুক করতে আমেরিকার রাজি হবে কিনা ওটাও দেখার বিষয়। আর আমেরিকার গোল একই হয়ে গেলেই স্টেটেড বা আনস্টেটেড গোল, একটা তো তারা বলে আর একটা ভিতরে থাকে। যে কোনো যুদ্ধেই এটা হয় যে মূলত কিছু গোল বলা থাকে, কিছু গোল মানে লক্ষ্য আর কি, সেগুলো ভেতরে মানে থাকে যে আমরা এইটুক পেলেই আমরা থামিয়ে দেব। তো ওইটা অ্যাচিভ না করা পর্যন্ত আমেরিকার পক্ষেও আক্রমণ থামানো সম্ভব না, মানে এখন অনেক দূর এগিয়ে গেছে জিনিসটা। আর আমেরিকা যাই বলুক, আমেরিকা যদিও বলছে যে এখন তারা রেজিম চেঞ্জের কথা থেকে একটু সরে এসছে, একটু না অনেকখানি সরে এসছে, যে ইসরায়েল বা বেঞ্জামিন নেতানিয়াহু ওনারা মানে ইসরায়েল অবশ্যই রেজিম চেঞ্জ চাচ্ছে। এখন এইটার থেকে ইসরায়েলকে পিছাবে কিনা এটার এরপরও নির্ভর করবে যুদ্ধটা কতটা দীর্ঘস্থায়ী হবে। এবং আমেরিকা আসলে ইসরায়েলের চাওয়ার বাইরে তেমন যাবে না, এবং ইসরায়েল এই অবস্থানটাতে অনড় যে তারা পার্মানেন্ট একটা রেজিম চেঞ্জ চায়। এবং যেমনটি বললাম, এটাই ডিসাইডিং ফ্যাক্টর হবে বা ডিসাইডিভ ফ্যাক্টর হবে যে যুদ্ধটা কত দীর্ঘস্থায়ী হয়। আরেকটা তো অবশ্যই যে ইরানের সক্ষমতাটা কতটুকু আছে যুদ্ধ চালিয়ে।